কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি, এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন। প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। এখন আমরা এক পরিস্থিতিতে আছি, তবে সব থেকে বড় কথা হলো যে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোন সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। তার মানে কি, শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। সংসদকে রাষ্ট্রপতি যদি ডিসলভ করে থাকে, তার ডিসলভ করার মানে কি? তার মানে 90 দিনের মধ্যে, আজ থেকে 8ই অগস্টের থেকে 90 দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখবেন। দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া গরম খবর, ভিডিওটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জানেন যে তিনি দিল্লিতে আছেন। তিনি আসলে বাইরের রাষ্ট্রে যায়ও তিনি কিন্তু শান্ত নেই। তিনি আসলে তার বাবার ভাস্কর্য, মূর্তি বলে যেটাকে, আসলে আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই মূর্তি বানানো কিন্তু হারাম, কোনোভাবে জায়েজ নেই। এই মূর্তি বানানো নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব তিনি হুঙ্কার দিয়েছিলেন, জানেন, সেজন্য তাকে কিন্তু দীর্ঘ 3-4 বছর তাকে কিন্তু আসলে জেল বন্দি করে রাখা হয়েছিল শুধুমাত্র এই মূর্তির কারণে। দেখেন, শেষমেশ কিন্তু তার এই বাবার মূর্তি কিন্তু তিনি কিন্তু রক্ষা করতে পারছেন না। এই বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তারা কিন্তু সেই মূর্তি একের পর এক ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন। আসলে বাবার মূর্তি ভেঙে দিচ্ছেন, সেই জন্য কিন্তু শেখ হাসিনা খালাম্মার কিন্তু আসলে কিন্তু মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে যে বাবার মূর্তি এভাবে ভেঙে ফেলা হচ্ছে, তার বুকটার ভিতরে জ্বলে যাচ্ছে। দর্শক, আপনারা ভিডিওটুকু দেখলে বুঝবেন যে তিনি তার বাবার ভাস্কর্য ভাঙ্গা নিয়ে তিনি কি বলছেন, যে এই আমার বাবার ভাস্কর্য যারা ভেঙে ফেলেছেন তাদেরকে কিন্তু আসলে ফাঁসি দেওয়া হবে, তাদেরকে কারাবন্দি করা হবে, এরম ধরনের কথা বলছেন। আরে খালা, আপনি দেশে আসতে পারবেন কিনা, আপনি আবার ক্ষমতায় আসতে পারবেন কিনা, এটা নিয়েই তো আগে সন্দেহ। আপনি তো আসলে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতেন তাও একটা কথা ছিল। লাস্ট ফিনিশিং, আপনি দেশ থেকে পালিয়ে চলে গেলেন। দর্শক মন্ডলী, আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাবো। তাহলে চলেন, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি তার বাবার ভাস্কর্য ভাঙ্গা নিয়ে তিনি আসলে কি কথাগুলো বলেছেন, আমরা সে কথাগুলো শুনবো। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখে আসি। জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7ই মার্চে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু তিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? তারিখ যে ভুলে যাচ্ছে, যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। আজকে বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার, নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয়। জো বাইডেন বিদায় নিলে, ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি। শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে। তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে 2 পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন নিউজ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে। গত 5 আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তার প্রায় 4 দিন পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো। এখানে একটা তথ্য দেয়া যেতে পারে, তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি বলতে চাই যে বর্তমানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে, আমরা তো অনেক কথা শুনছি, এবং এই যে হাতে ধরা একটা বসিয়ে দেওয়ার সরকার, এবং আজকে শুনলাম যে সুপ্রিম কোর্টের একটা রায় নেওয়া হয়েছে যে ঠিক আছে এই সরকার বৈধ। তবে সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে যে বৈধ মানে কি সরকার নাই বলে তাদেরকে বসানো হয়েছে, তার মানে না যে এই সরকার সংবিধান। বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে একটি অনির্বাচিত, যেহেতু আমরা একটা গণতন্ত্রে একটি অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতায় থাকতে পারে না। এখন আমরা একটা পরিস্থিতিতে আছি, সেখানে কোনো সরকার নেই, ঠিক আছে মানলাম। সেখানে কিন্তু সংবিধান একদম স্পষ্ট, যেটা সুপ্রিম কোর্ট আবারও বলেছে যে যদি পার্লামেন্ট ডিসলভ করা হয়, তার 90 দিনের মধ্যে একটি নির্বাচন হতেই হবে, সেটা যেভাবেই হোক। তো এখন আমরা এক পরিস্থিতিতে আছি। তবে সব থেকে বড় কথা হলো যে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোনো সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। তার মানে কি, শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী।
সংসদকে রাষ্ট্রপতি যদি ডিসলভ করে থাকে, তার ডিসলভ করার মানে কি? তার মানে 90 দিনের মধ্যে, আজ থেকে 8ই অগস্টের থেকে 90 দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে। সেটা না হলে কি হয়েছে? আমরা এখন সম্পূর্ণভাবে একটি অনির্বাচিত অগণতান্ত্রিক পরিস্থিতিতে আছি। এখন এরা যে এত গণতন্ত্রের কথা বলছে, আপনি সংবিধান এবং গণতান্ত্রিক আইন বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র পালন করবে? আর এই প্রচেষ্টা আমরা অনেকবার দেখেছি। 75-এর পরে রেফারেন্ডাম করা হয়েছে, এই করা হয়েছে, সংবিধান সংযোগ করা হয়েছে, 2007 সালের তারা চেষ্টা করেছে। তবে কি হয়েছে? ভবিষ্যতে সুপ্রিম কোর্টে কিছুই টিকে না। আমাদের সুপ্রিম কোর্ট এবং সংবিধান স্পষ্ট বলা, আমাদের রেফারেন্ডাম বলে কিছু নাই। সংবিধান যদি বদলাতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে পার্লামেন্টের 2/3 মেজরিটি প্রয়োজন। একটা নির্বাচিত আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক। হ্যাঁ, আপনারা আবার মাইন্ড করেন না, এর মধ্যে আবার অন্য কিছু খুঁজেন না। কেন আমি চাই আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে যে আসতে হতে পারে সেটি আমি ব্যাখ্যা করছি। তবে তার আগ দিয়ে একটু আপডেটটা আপনাদের জানাই। সেটা হলো সজীব ওয়াজেদ জয় 24 ঘন্টার মধ্যে তার অবস্থান পরিবর্তন করে বলেছেন যে, আমি বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি আমরা আর করছি না, কিন্তু যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, তারা ইয়াতিম হয়ে গিয়েছে, এখন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি যে আপনারা একা নন, আমরা আছি সাথে। এবং তিনি বলেছেন যে তার সাথে আছে। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। দেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। একটু মনে করিয়ে দেই যে দুদিন আগে দয়াচ্ছেলের সাথে সাক্ষাৎকারে কি বলছিলেন তিনি, যে আমরা উই আর ডান, আমার মাকে অপমান করে বের করে দিয়েছে, আমরা 3-3 বার কু হয়েছে, আমি আর এইটা করবো না, আর আওয়ামী লীগের প্রশ্ন দায়িত্ব নেওয়ার প্রশ্নই উঠছে না, আমার মা তো নেবেই না, এমনকি শেখ রেহানার পরিবারও নেবে না। বর্তমানে নাই। আমাদের এই দেখেন, এই 3 বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। এটা আমাদের 3 বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি। আমরা এখানে সেটেল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের সদস্যরা যদি না আসে, শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে? এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন আর এটা আমাদের দায়িত্ব নয়। অর্থাৎ নিঃসন্দেহে তার এই বক্তব্যের পরে মাঠ পর্যায়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতাকর্মী এবং বিশ্লেষক কিংবা তাদের শুভানুধ্যায়ীদের মধ্যে যেই পরিমাণ প্রতিক্রিয়ার শিকার হয়েছেন সজীব ওয়াজেদ জয়, তাকে যেহেতু আগামী দিনে আওয়ামী লীগের কান্ডারি হিসেবে প্রতিষ্ঠা করার এমন কোনো হেন চেষ্টা ছিল না, শেখ হাসিনা করেন নাই, কিন্তু মাঠ পর্যায়ে থেকে তার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ কোনো গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তার নিজস্ব বলয় তৈরি করতে পেরেছিলেন কিছু। এমন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শেখ হাসিনার যে আওয়ামী লীগ বর্তমানে ছিল, তার চারপাশে আরাফাতকে বলুন, পলককে বলুন কিংবা হাসান মাহমুদকে বলুন, এরা আর কেউ শেখ মুজিবের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যারা ছিল ত্যাগী নেতাকর্মী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এর মধ্যে তো গত হয়েছেন, কিংবা অন্যান্য এই মতাদর্শের মানুষগুলো পাত প্রদীপের অন্ধকারে চলে গিয়ে সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগের যারা সমর্থক, তার এই কর্মকাণ্ড, অর্থনৈতিক দুর্নীতি, এগুলাকে যারা সমর্থন করেন, তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের মূল আলো। সেই আলো কোথায় নিয়ে গেল শেখ হাসিনার আওয়ামী লীগকে? সবাই মিলে যে গর্তে পড়ে গেলেন, নর্দমার কিটে পড়ে গেলেন। এখন সেই অবস্থা থেকে মাঠ পর্যায়ে সজীব ওয়াজেদ জয়ের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যতটুকু ছিল, তার এই বক্তব্যের পর সেটাও তলানিতে পৌঁছে গেল। সেটা বুঝে সে দেখলো যে না, এভাবে তো চলতে দেওয়া যায় না, বাংলাদেশে তো তাদের হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না, হতে পারে। সেই কারণেই তিনি বলছেন, এবং এমনকি এটাও বলছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন, এখন তারা এটাও চান যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন চান তারা, এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না বাংলাদেশে। অর্থাৎ আমি যদি একটু নিউট্রাল দৃষ্টিতে দেখি, তিনি এই বর্তমান সরকারকে সহযোগিতা করতে চেয়েছেন। যদিও দুদিন আগে তিনি বলেছেন বাংলাদেশ ইজ গন, ইটস নেক্সট পাকিস্তান, নেক্সট সিরিয়া, যারা আন্দোলন করছে এরা জঙ্গি, এরা মিলিটেন্ট, সেই সবগুলো তো সব রেকর্ডেড। কিন্তু আপাতত তিনি সম্ভবত সময়ের সাথে চলতে চেষ্টা করছেন, ঠিক যেভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং জেনোসাইড সিম্পাথাইজার অর্থাৎ এই গণহত্যাকে সমর্থন করে যারা বিবৃতি দিয়েছে, শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেছে, সাংবাদিকরা, সম্মিলিত সংস্কৃতি জোটের নেতাকর্মীরা, সংস্কৃতি কর্মীরা, তারাও যেমন ভোল পাল্টে রাতারাতি এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সজীব ওয়াজেদ জয়ও ভোল পাল্টে এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে। এমনকি শেখ হাসিনা কখন দেশে ফিরবেন সেটির একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিদেশি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে। তারই সূত্র ধরে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম আজকে সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে
শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে, তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে, সেই নিয়তের নির্মম পরিহাস যেই চেয়ারে বসে বলেছিলেন, সেই চেয়ারে বসেই ডক্টর ইউনূস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা করতে চায়। এটা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়েছে। ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে, ব্যবসায়ী আছে, তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে, তাদের জেনোসাইড সিম্পাথাইজার যারা আছে, তাদের যেন গণরোষে না পড়তে হয়, সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ, একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না, তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব, যদি আমাদেরকে দায় মুক্তি দাও। এখন দায় মুক্তির বিষয়টা যখন আসছে, তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ, আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক, এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে, নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধ করেছে। একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে। ইয়েস, আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে, কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবে বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে, ব্রিটেনের কাছে। ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না, কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও যান, সেক্ষেত্রে তার বিরুদ্ধে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের যেসব ডকুমেন্টস এর মধ্যে 300 শতাধিক লিখিত ডকুমেন্ট ছাত্র হত্যাকাণ্ড আর অলিখিত ডকুমেন্ট অনুযায়ী 1000-এর অধিক কিংবা 2000 শিক্ষার্থী জনতা পুলিশ হত্যাকাণ্ডের যে দায়, সেই দায় তার ঘাড়ে আছে এবং সেটার দায় নিয়ে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে। সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না। এর চেয়েও বরং তার জন্য উইন উইন সিচুয়েশন হবে যদি সে বাংলাদেশে ফেরত আসে। তাতে কি হবে, একটা গণতান্ত্রিক সরকার কিংবা এই ইউনিসের সরকার যখন ক্ষমতায়, তখন তো তাকে আর পিষে মেরে ফেলা যাবে না, বরঞ্চ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলার একটা সুযোগ তৈরি হবে। বিচার কাজ চলবে, হয়তো সাজা শেষে তার মুক্তি হবে, তিনি আবার রাজনৈতিক জীবনযাপন করতে পারেন অথবা রাজনীতি থেকে চিরতরে অবসর নিতে পারেন, কিন্তু দেশের মাটিতেই থাকতে পারেন। তো এই ধরনের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আমি কেন চাই এবং গোপালগঞ্জের মানুষ কেন চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কারণ একটাই, সেটি হলো যে এই গণহত্যার তো বিচার হতে হবে। তো যেই গণহত্যার সবচেয়ে বড় আসামি যদি বাইরে থাকে, তাহলে আপনি কার বিচার করবেন? ইতিহাস তাকে তো ক্ষমা করবে না। যে ছোট্ট শিশুটি বারান্দায় বসে আকাশে কিসের এত গোলাগুলির শব্দ শুনতে গিয়েছিল, কিংবা তাকে যে গুলি করে হত্যা করা হলো, ছাদে যে হেলিকপ্টার ওড়ার অভাবনীয় দৃশ্য দেখতে চেয়েছিল তাকেও যে গুলি করে হত্যা করা হলো, মাদ্রাসার যে ছাত্রটি বুকে কলেমা বেঁধে পরিবর্তনের জন্য রাস্তায় নামলো তাকেও গুলি করে হত্যা করা হলো, সেই যে 69-এর গণ অভ্যুত্থানে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান যেমন বুকের মধ্যে চিরকুট লিখে বলেছিলেন, মা আমি দেশের জন্য যাচ্ছি, ঠিক আজকে একটি চিরকুট আমরা দেখছি বাতাসে বাতাসে, এক ছাত্র লিখেছেন, মা আমি ক্ষমা করো, আমি মিছিলে যাচ্ছি, তাকেও যে গুলি করে হত্যা করা হলো। শহীদ আবু সাইদ, নির্মুগ্ধ আর নাম না জানা শত মানুষের মায়ের মুখ যে খালি হলো, এই খালি হওয়ার তো বিচার হতে হবে। সেই বিচার আমি একটি অধ্যাপক সেলিমুল্লাহ খানের একটি সাক্ষাৎকার দেখছিলাম। বাংলাদেশে গত 1 মাসে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শেখ হাসিনার পদত্যাগের আগ এবং নতুন সরকার গঠিত হওয়ার পর পর্যন্ত এই সমস্ত অরাজকতার দায় কেবল একমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার। এই ক্ষেত্রে আমি শুধু এটা বলবো, এই রক্তারক্তের অনেকখানি কম করেও যে পরিবর্তনটা হয়েছে এটা করা যেত। এটা দুর্ভাগ্যজনক এবং এর দায়ও গতকাল পর্যন্ত যিনি ক্ষমতায় ছিলেন মধ্যদিন পর্যন্ত তাকে বহন করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার তো বাংলার মাটিতে যদি না হয়, তাহলে শহীদের আত্মা শান্তি পাবে না। সেই বিচার হওয়ার জন্য যিনি প্রধান আসামি, তাকে ব্যতি রেখে কিভাবে বিচার সম্ভব? সেজন্যই আমি চাই শেখ হাসিনা দেশে আসুক। সজীবাজের জয় বলছেন শেখ হাসিনা দেশে আসবেন, স্বীকারক কিনা আমি জানি না, কিন্তু আমাদের চাওয়া এটাই যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং নতুন যে সরকার
দায়িত্ব নিল, সেই সরকারের অন্যতম প্রধান কাজ হবে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের আলাদা আলাদা চার্জশিট তৈরি করে, যদি চার্জশিট করতে দেরিও হয় তবুও যেই চার্জশিট হাতে আছে এক একটা হত্যাকাণ্ডের জন্য এক একটি মামলা রুজু করা, সেই মামলায় হুকুমের আসামি করা শেখ হাসিনাকে। এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ডিবি হারুন অথবা বিপ্লব কুমার সরকার অথবা বিজিবির প্রধান অথবা অন্যান্য বাহিনীর যারা প্রধান, যারা হুকুম তামিল করেছেন, সেই সব ডকুমেন্ট ধরে এই হত্যাকাণ্ডের বিচারের কাজটা, আইনি পদক্ষেপটা শুরু করা প্রথম দিন। নতুবা সময় যদি 3 মাস গড়ায়, 4 মাস গড়ায়, 5 মাস গড়ায়, তখন অনেকখানি আমাদের তো শর্ট ব্রেন, আমরা সবকিছু ভুলে যাই। এই ম্যাসাকার, এই হত্যাকাণ্ড হয়তো বাংলার মানুষ ভুলে যেতে থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। সুতরাং নতুন সরকারের অন্য অনেক প্রায়োরিটি আছে, তার মধ্যে আরেকটি প্রায়োরিটি কাজ হচ্ছে এই বিচারের প্রক্রিয়ার কাজটা শুরু করা। আমি জানি যে আমাদের বিচার বিভাগ ভেঙে ফেলতে হবে, এইটার সংস্কার করতে হবে, কিন্তু প্রচলিত সংবিধানে, প্রচলিত বিচার ব্যবস্থায় যেহেতু তারা শপথ গ্রহণ করেছে, এই প্রচলিত বিচার ব্যবস্থার মধ্যে থেকে, আইনি কাঠামোর মধ্যে থেকেই ফন্ট খোলা, মামলাগুলো রুজু করা, এইটা যদি করা যায় তাহলে শেখ হাসিনা দুদিন পরে বাংলাদেশে এসে যে আবার তার হুঙ্কার এবং রাজনীতি, আমি চাই তারা রাজনীতি করুন, তাদেরকে বাদ দিয়ে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্র হবে না, দেশের স্থায়িত্ব হবে না, ভঙ্গুর হয়ে যাবে বাংলাদেশের, এটাকে বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সুতরাং তাদের দরকার, কিন্তু তাদের আসতে হবে একটা পরিপূর্ণ বিশুদ্ধ রাজনৈতিক দল হিসেবে, জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং সকল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়ে জনগণ থেকে নেতৃত্ব নির্বাচন করে, যারা আপামার জনসাধারণকে শ্রদ্ধা করবে, গণতন্ত্রকে শ্রদ্ধা করবে, ফ্যাসিবাদকে ঘৃণা করবে। ঠিক যেমন জার্মানিতে যারাই রাজনীতি করে তারা নাৎসির যে নাৎসিবাদ, হিটলারের, তাদের যে মতবাদকে ঘৃণা করা, ডিনাউন্স করা, সেই ডিনাউন্স করার মধ্য দিয়ে জার্মানিতে রাজনীতি করে। বাংলাদেশেও আওয়ামী লীগকে তার এই ফ্যাসিবাদ, স্বৈরশাসন এবং এই হত্যাকাণ্ডের ডিনাউন্স করে ক্ষমা চেয়ে পরিপূর্ণ একটি রাজনৈতিক দল হিসেবে তারা আসবে এবং কিছুটা নাকে খত দিয়ে আসবে। সেই আশার মধ্য দিয়ে তখন সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি গঠন করার যে চেষ্টা, সেটি আমাদের লক্ষ্য হতে হবে। কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে আসবেন এবং আবার রাজনীতির হাল ধরবেন, সেটি নিশ্চয়ই বাংলাদেশের ছাত্র জনতা কিভাবে নেবে আমি জানি না। তবে সেই আগমন যে সুখকর হবে না সেটি এখনই বলা যায়। যে এই প্রতিহিংসা রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের বীজ বপন করেছেন, সেই প্রতিহিংসা রাজনীতির কিছু আশ যে শেখ হাসিনা পাবেন না, সেটি নিঃসন্দেহে বলা যায়। তবে সব কথার কথা হচ্ছে যে শেখ হাসিনা বলেছেন বলে তিনি দেশে আসবেন, সেটিও যেমন শেষ কথা নয়। আবার আমরা যদি ধরেই রাখি যে শেখ পরিবার বলেছে যে তারা রাজনীতিতে নেই, আওয়ামী লীগের, তার অর্থই যে তারা রাজনীতিতে নেই, সেটা বিশ্বাস করাও রাজনীতির শেষ কথা হওয়া উচিত না। মনে রাখতে হবে এটি শেখ পরিবার, এই পরিবারের কাছে প্রতিহিংসা সবচেয়ে বড় অস্ত্র, প্রতিহিংসাই তাদের মূল মন্ত্র। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, এই সরকার, নতুন সরকার আওয়ামী লীগকে চিনতে পারবে কিনা সেটি একটা বড় প্রশ্ন। যে একই ভুল করেছিল বিএনপি 2007 সালে যখন ক্ষমতা থেকে চলে যায়, তখন আওয়ামী লীগের রাজনীতি চিনতে পারেনি বলেই তারা এখনো পর্যন্ত ক্ষমতার বাইরে। বর্তমানের অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগ এবং তাদের ঐতিহাসিক রাজনীতি, তাদের ট্রেন্ড চিনতে না পারে, তাহলে তারাও যে ইতিহাসে একদিন দারুণভাবে আঘাতের শিকার হবে, এটি নিশ্চয়ই এখন থেকেই মনে করিয়ে দেওয়াটাই বিশ্লেষক হিসেবে আমার। সময় ধরে যারা এই ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী তার বাবার ভাস্কর্য ভাঙ্গা নিয়ে তার বুকের ভিতরে তুফান উঠে গেছে। আপনারা ভিডিওটিকে দেখে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।